আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা ক্লোজ টেস্ট উইথ প্লেয়ার আজকে চলে যাচ্ছি 2024 এটা one of the hot topic for your upcoming SSC exam because of already government dealing with this problem. Okay, few days back our prime minister already said to take all necessary steps to combat against Aedes mosquito. অর্থাৎ আমাদের কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবাইকে কি করতে হবে, মানে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই কারণে সরকারিভাবে একটা দায়িত্ব নেওয়া হয়েছে, সেটা হলো প্রত্যেক শনিবার রাষ্ট্রীয়ভাবে এই মানে যার যার জায়গা সে পরিষ্কার করবে। তো ওই দিন মিটিং এর ভিতরে সারা উঠে গেছে, ওই তারপর জায়গা পরিষ্কার করবে বুঝেছি। আমরা কিছু খেলে গেটে চলে গেল হাত করি, খেতে যাবার কিছু করে আসছে মিটিং এর মাঝখানে। আর হচ্ছে ওই সরকার হয়েছে শনিবার দিন এই কেউ যে অফিস পরিষ্কার করবে বলে তারা উদ্বোধন করতে গেছে, ঠিক আছে। প্রত্যেক শনিবার তারা অফিস পরিষ্কার করবে। আসো কি বলতেছে দেখো, ডেঙ্গু ফিভার ইজ এ ড্যাশ টপিক্যাল ভাইরাস ইনফেক্টেড। টপিক্যাল ভাইরাস মানে কি? টপিক্যাল, টপিক্যাল মানে হলো যে এটা হলো গরমকালের কথা, কি বোঝা যাচ্ছে? কিন্তু এখন কিন্তু ডেঙ্গুর গরমকাল টরমকাল কিছু নাই রে বাবু, মশা কিছু এবার কম আছে না কিছু, ঠিক আছে। তাহলে টপিক্যাল ভাইরাস ইনফেক্টেড ডিজিজ, ঠিক আছে। একটা ইনফেক্ট মানে মানে সংক্রমিত রোগ আর কি, ঠিক আছে, মানে ভাইরাস সংক্রমিত রোগ। আচ্ছা ইজ এ মনে হচ্ছে আর কি, এটা কি ইজ এ টপিক্যাল ইনফেক্টেড ভাইরাস। এখানে খাঁটি বাংলা বলে গ্রীষ্মমণ্ডলীয় ভাইরাস সংক্রমিত একটা রোগ। গ্রীষ্মমণ্ডলীয় ভাইরাস সংক্রমিত একটা রোগ, কথা কি বোঝা যাচ্ছে? এটা হলো কি ডেঙ্গু, এটা কি ডেঙ্গু। তাহলে কিন্তু দেখ তুই ডেঙ্গু সম্বন্ধে অনেক কিছু জানতি, বললাম আর কি, কিন্তু এটা যে এ টপিক্যাল ভাইরাস ইনফেক্টেড ডিজিজ এটা কিন্তু তুই হয়তো বলতি না বা জানতি না, ঠিক আছে। তাহলে আমরা জানছি কেন? তাহলে এইভাবে আমাদের মূলত গ্রামার না করে আমরা যদি এগুলো যদি এইভাবে আমরা করি তাহলে আমাদের অনেক দিক থেকে উপকার, আমরা অনেক জ্ঞান ও ডেভেলপ করতে পারি, যেটা যেমন আমার নিজের ক্ষেত্রেও সম্ভব। কি বলছে দেখ, it is dash in more than 110 countries. It is prevail, it is prevail মানে কি? ইহার প্রাদুর্ভাব মানে ইহার নেটওয়ার্ক, এটা শক্তিশালী নেটওয়ার্ক আছে। It is a prevail in more than 110 countries. এটা 110টি দেশেরও কি বেশি মানে কি এলাকা জুড়ে মানে এর প্রাদুর্ভাব করেছে এরকম আর কি। তাইলে আমরা কি কি বলছি? এ নাম্বার বলছি কি? এ নাম্বারটা এই না, বি নাম্বার বলছি প্রিভেল, কথা বোঝা যাচ্ছে? তারপরে কি বলছে দেখো, ওকে, it is caused it is caused by dengue virus. It is caused by dengue virus. এটা dengue virus এর কারণ ঘটে। It is caused মানে ইয়া ঘটে বা এই সৃষ্টি হয় by dengue virus, ঠিক আছে। It is caused, কেন caused বসছে? is এর পরে এটা প্লুরাল, রোগের কথা রোগ কি আমরা নয় নাকি, তার মানে এটা by dengue virus, ঠিক আছে। The fever is spread by dash Aedes mosquitoes by beating অর্থাৎ এতে the fever রোগ মানে জ্বরটা, কারণ ডেঙ্গু জ্বরে তো বলে এটাকে, এটাকে কি বলে? ডেঙ্গু জ্বর। The fever is spread অর্থাৎ জ্বরটি ছড়ায় by beating Aedes mosquitoes, এই মানে এডিস মশার কামড়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়, কথা বোঝা যাচ্ছে? তাহলে বাই বিটিং, এরপর কি বলছে? when the mosquito dash a man the virus enters the blood cell. এটা তো বাইটস এ ম্যান, এর কয়টা আছে? 10টাই তো আছে, আছে না? তাহলে এটা আপাতত পাই 2 নাম্বার পরে দেখবো, কিন্তু এখানে তো এটা হবে
যে when the mosquito bites a man, যখন একটা মশা bites a man মানে একটা লোককে কি করে কামড়ায়, the virus enters the blood cell, ভাইরাসটা মানে রক্তকোষে প্রবেশ করে, grows rapidly, খুব তাড়াতাড়ি মানে এটা মানে এটা মানে বড় হয়ে যায়, and attacks many organ। এখন লেখা আছে অর্গানস লেখা আছে না, তাই এখানে অর্গানস হবে, কারণ মেনি একটা ডিটারমিনেন্ট, এটা প্লুরাল ডিটারমিনেন্ট, ঠিক আছে। মেনির পরে যে নাউনটা আসবে সেটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে। মেনি অর্গানস মানে অনেক কিয়া অঙ্গ প্রত্যঙ্গ কি হবে অফ দ্য বডি, মানে কি হবে আক্রান্ত হবে, মানে অ্যাটাক করে অনেক অঙ্গ প্রত্যঙ্গ। স্যার ডি নাম্বারটা কি ফিমেল হবে? আমরা আরো আগে ঠিক আছে, যেহেতু আমরা এখন আমাদের ডিসক্রিপশন ঠিক আছে, তাহলে আমরা কি হইছে এই এক নম্বরে লিখে দেবো মেনি অর্গানস অফ দ্য বডি, শরীরের বিভিন্ন অঙ্গ, শরীরের বিভিন্ন অঙ্গ। দেয়ার ইজ নো স্পেসিফিক মেডিসিন, এটা আসলে খুবই মনে হয়, দেয়ার ইজ নো স্পেসিফিক মেডিসিন। ব্যাপারটা কেন, ব্যাপারটা হলো আসলে যে ব্যাপারের কারণে এখন বর্তমানে আমি তোদেরকে একটা জিনিস সেটা হলে why I think that allergy will sustain in the Bangladesh or subcontinent for upcoming more than 5 or 7 years। অর্থাৎ 2000 আমি মনে করি যে 31-32 সালের মধ্যে ইনশাআল্লাহ আমাদের অ্যালার্জির সমস্যাটা চলে যাবে, ঠিক আছে। এটা মনে করি মেইন রিজনটা হলো মূলত যে কোনো যে ভাইরাসগুলো আসে, ভাইরাসগুলো মূলত যেমন ওই যে আমরা ভাইরাসগুলো রয়েছে আর্জেন্ট ভাইরাস এই তো মাইক্রোবায়োলজি পড়াশোনা করছে, তো তোমরা মূলত ভাইরাস নিয়ে কাজ করছো, কিন্তু কোনো ভাইরাসের ইয়ার অভাবে এখন যে কোনো ভাইরাস যখন আক্রমণ করে, যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটা হয়েছে, করোনা ভাইরাসের ক্ষেত্রে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। ভেরিয়েন্ট মানে কি, মানে বিভিন্ন ধরনের জিন দ্বারা মানে মানে ভাইরাসটার বিভিন্ন জিন আছে, মানে ওদের যে প্রোটিনগুলো ছিল, প্রোটিনগুলো দেখা গেছে যে এক এক এলাকায় এক এক রকম। কথা বোঝা যাচ্ছে, মানে ব্যাপারটা কিরকম, ধর বাংলাদেশের যে কোভিডটা অ্যাটাক করছে, যে কোভিডটা মানে মানুষ ইনফেক্টেড হয়েছে, ইন্ডিয়ান গুলো কিন্তু সেমটা হয় নাই, আবার চায়নার গুলো কিন্তু আবার সেম আসছিল না, ইতালির ছিল একরকম, আবার ছিল আরেক রকম, মানে করোনার বিভিন্ন ভেরিয়েশন হয়েছিল। তো বিভিন্ন ভেরিয়েশন হওয়ার কারণে এখন ব্যাপারটা ছিল যে বাংলাদেশে যদি বাংলাদেশের কোনো ভ্যাকসিন নিত, যেটা বাংলাদেশের মানুষদের গবেষণা থেকে উদ্ভব হয়েছে, কথা বোঝা যাচ্ছে, তো তখন দেখা গেছে যে 5 মিশালি এবার ভ্যাকসিন গুলোর এবার কি হয়েছে, তারা আবার বিভিন্ন ধরনের কি করছে, মানে তারা তো এতগুলো পাচ্ছে না, একদম ডিরেক্টলি করতে পারতেছে না, তো তারা কি করছে, ধর যে দুনিয়ার যত ভেরিয়েন্ট আছে যা তাদের কাছে প্রাপ্ত সবগুলো লই মূলত ভ্যাকসিনটা বানানো হয়েছে, কথা বোঝা যাচ্ছে। তো এবার কি হয়েছে, এবার তোর শরীরে মানে প্রোটিন তো প্রোটিন মানে তো অ্যালার্জি, তো এখন তুই যা খাবি তুই প্রোটিন দিতে যাবে, তুই বিস্কুট খাবি তুই চুলকায় নেবি, তো কি খেয়ে তুই প্রোটিন খেলে চুলকায়। তো এবার কি হয়েছে, আমাদের শরীরে প্রোটিন রেজিস্ট্যান্স হয়েছে কিছুটা, মানে যে কোনো প্রোটিন ঢুকলে কি করে চুলকায়। বেগুন খাইলে প্রোটিন আছে, গরুর মাংস খাইলে প্রোটিন আছে, এই চিংড়ি মাছ খাইলে প্রোটিন আছে, ইভেন শিমের বিচিগুলো তো প্রোটিন আছে, কথা বোঝা যাচ্ছে। তো যে কোনো প্রোটিন আছে শরীরে কি হয়, এটা চুলকায়। তো এবার একটা ভ্যাকসিন যদি 10 বছর কাজ করে, তাহলে আমি মারছি 2025 সালে, তাহলে আমি আশা করি 2031 সালে 10 বছর ধরে কাজ করে। তো এখন ডেঙ্গুর ক্ষেত্রেও সমস্যাটা সেরকম, ডেঙ্গুর কিন্তু বিভিন্ন ধরনের জিনোম আছে, ঠিক আছে, এই কারণে ডেঙ্গুর কিছু করা যাচ্ছে না, ঠিক আছে। আর একটা জিনিস হলো যে ডেঙ্গুর স্পেশাল কোনো ট্রিটমেন্ট নাই, জ্বরের কোনো স্পেশাল কোনো ট্রিটমেন্ট হয় না, যে এমন কোনো নাই। আমরা যে খাই নাফা খাই, নাফা তো হইলো যে দরজা একদম অ্যান্টিবায়োটিক, এটা তো একটা অ্যান্টিবায়োটিক মানে প্যারাসিটামল, কথা বোঝা যাচ্ছে। এটা তো নর্মাল কোনো ওষুধ না যে এই ধর কাশির মোনাস খেলাম অ্যান্টিবায়োটিক, কথা বোঝা যাচ্ছে, এরকম আর কি। বা চুলকালে আমি স্টেসিন খেলাম। তো ব্যাপারটা হলো যে আমাদের যে ডেঙ্গু ট্রিটমেন্টটা এই কারণে অনেকটা কষ্ট, এই কারণে ডেঙ্গু জ্বরটা অনেক অল্প তবে মানুষকে শেষ করে দেয়। অনেক মানুষ আছে যারা অল্প ডেঙ্গুতে কি হয়েছিল মারা গেছে, অনেক মানুষ আছে। তো যাই হোক, যাদের ডেঙ্গু তারা বুঝতে পারে এটা কিন্তু খুবই কষ্ট, অনেক কষ্ট। এবার এমন আছে যে করোনার সময় করোনা রোগীরা ডেঙ্গু সিমটমে আক্রান্ত হয়েছিল, কিন্তু ডেঙ্গু হয়নি, মানে সিমটম কি হলো ডেঙ্গুর, কিন্তু আক্রান্ত হয়েছে করোনা। যাই হোক, এখন দেখ এখন কি বলতেছে
দেয়ার ইজ নো স্পেসিফিক মেডিসিন, মানে কি নাই, সুনির্দিষ্ট কোনো কি নাই ওষুধ নাই। দেয়ার ইজ নো স্পেসিফিক মেডিসিন, সুনির্দিষ্ট কোনো ওষুধ নাই। যে নাম্বার হলো কি নো। যেহেতু সুনির্দিষ্ট কোনো ওষুধ নাই সেহেতু কি খেতে দেবো, তরল খেতে দেবো, খুব বেশি পরিমাণে কি খেতে দেবো, তরল খেতে দেবো। ইনফ্যাক্ট জ্বর হলে ওষুধ খাওয়া এটা অনেক খারাপ জিনিস। তরল যত বেশি পাওয়া যায় তরল খেতে হবে। তরল খেয়ে নিজের শরীরে ফ্লুইড দিতে হবে। কেন ফ্লুইড দিতে হবে? কারণ জ্বর মানে কি জ্বর মানে হলো যে ইনফ্লেমেশন। জ্বর মানে কি ইনফ্লেমেশন মানে কি প্রদাহ। তো শরীর থেকে কি হচ্ছে, তাপ বাইর হচ্ছে। শরীর থেকে কি হচ্ছে, তাপ বাইর হচ্ছে। তুই গরু গোস্ত খা, তোর শরীর তো অন্য তাপ বাইর হচ্ছে। বুঝতে বোঝা যাচ্ছে? তো কাহিনী এটা কি, এটা হলো যে তুই যে তোর শরীরের ভিতরে একটা ইমিউন সিস্টেম যুদ্ধ করতেছে কোন একটা ভাইরাসের বিরুদ্ধে। কথা বোঝা যাচ্ছে? কাইন্ড অফ ওই যে সমস্যা আছে মিশেল আইজ ওই কারণে এন্টি, তারা যে বিভিন্ন ডোম ব্যবহার করতেছে এন্টি মিশেল যে ওই মিশেলকে ইয়া করেছে, মানে ক্যান্সেল করে ফেলতেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমরা শুনুস না? এরকম আমাদের শরীরের কি আছে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা হলো ইমিউনি সিস্টেম বলি আমরা। কথা বোঝা যাচ্ছে? এই কারণে এটা যে কোনো ভাইরাস যখন আসে তখন সেটাকে কি করে, তাকে নালিফাই করতে চায়, মানে তাকে শেষ করে ফেলতে চায়। তো এখন এই শেষ করার জন্য তারা যুদ্ধ শুরু করে। তো যুদ্ধ হালকা হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যখন যুদ্ধ একটু বেশি হতে যায় তখন মূলত জ্বরটা শুরু হয়। কথা বোঝা যাচ্ছে? এখন তুই যদি জ্বরের সময় যদি ওষুধ খাস, তাহলে ব্যাপারটা হলো যে তোর ইমিউনি সিস্টেম তুই অনেক শক্তিশালী হচ্ছিস, ঠিক আছে। ব্যাপারটা হলো যে যুদ্ধ বই কারণে তুই আমার সাথে বেগিন হিরে দিয়ে দিছিস, তুই চলবি কেমনে? চলন্ত লাগবো, মানে যুদ্ধ তো বেগিন দিয়ে লাইছিস, তাহলে তুই চলবি কেমনে? তার চেয়ে তুই যদি টেনশন না ঢালি, তুই তোর সৈন্যর পরে সবসময় খাওয়াটা রাখতি, খাওয়াইতে রাখতি, তাহলে একটা সেটার মধ্যে একটাও খাইতো, হয়তো কি বেশি খেয়ে বলে। তারপরও ইয়াটা হইতো। তো ব্যাপারটা হলো যে তুই যদি তোর শরীরকে প্রচুর পরিমাণে তখন পানি দস, তরল দস, ঠিক আছে, তাহলে তোর শরীরের ভিতরে যে তাপের কারণে যে শরীরের পানিগুলো চলে যাচ্ছে, তাপ তাপ আছে মানে কি, শরীরে পানি চলে যাচ্ছে না, মানে পানিগুলো তো মানে এন্ডা পানি দিলে তো মানুষ বুঝতে পারে, কিন্তু এই পানি তো হলো যে এই যে ঘামাইতেছে মানুষ, দেখবি তখন তো জ্বর উঠলেও মানুষ ঘামায়ও, কিন্তু ঠিক না, দস্তারি হয় না কেন? কারণ তখন শরীর থেকে তাপ বাইর হয়। তাপ বাইর মানে কি, পানি শুকিয়ে চলে যাওয়া। তাহলে তুই যত পানি ইনজেক্ট করবি, মানে পানি যত নিবি তত কি হইব শরীরে, মানে ওই জ্বরটা আরো মানে আর সাহস পাবে, না তাহলে আছে অন্য কথা বোঝা যাচ্ছে? এই কারণে প্রথমে আসলে ওষুধ খাওয়া উচিত না। এই কারণে কারো যদি ডেঙ্গু হয়, ডেঙ্গু হইলে কিন্তু সে যদি অ্যান্টিবায়োটিক খায় তারপর যায়, মানে জ্বরের নর্মাল অ্যান্টিবায়োটিক খাইলে, তাহলে কিন্তু এই রুগী ধর যে অর্ধেক শিউ দেখবি যে অর্ধেক মানে মনে হবে যে ইয়া উত্তেজিত হওয়া, ওই উঠলেও বহুত কষ্ট হবে। কিনলে কারণে ইয়ালা আসলে আর কোনো ট্রিটমেন্ট নাই। এই কারণে জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। সমস্যা না, আমাদের আমি বলতে চাই তার প্রথম দিনে তোকে দিয়ে দিব, ঠিক আছে, এটা খাই এরপর অর্ধেক শিউ হয়ে যাচ্ছে। এখন আসো, দেয়ার ইজ নো স্পেসিফিক মেডিসিন টু ট্রিট ডেঙ্গু ইনফেকশন। ডেঙ্গু সংক্রমণের কোনো কি নাই, সুনির্দিষ্ট ওষুধ নাই। সো উই মাস্ট পুট এমফাসাইজ অন, মাথায় কি এখানে একটা বলে রাখি তোমাদের, সেটা হলো যতদিন বাংলাদেশে তুই আসস এসএসসি আর এইচএসসি তে, বেসিস অন, ইনসিস্ট অন, নরমালি এদের পরে অন এটা বসে না, এটা হলো আন্তর্জাতিক নিয়মে। কোন নিয়মে? আন্তর্জাতিক নিয়মে। কথা বোঝা যাচ্ছে? তুই খালি এসএসসি এর চিস্তে মাথায় বেগুন দেখছিস মানে মনে হবে কথা বুঝছস, কিন্তু এরপর তো ভর্তি পরীক্ষা দিবি আবার আন্তর্জাতিক নিয়ম চলে যাবে, কিন্তু আমরা এগুলো দেখবি এগুলো দেখছিস মানে এটা হতো, মানে ব্যাপারটা হলো কি আমি তোর বলি, যেমন ধর তুই যখন ডিসকাস একটা শব্দ আছে না, ডিসকাস মানে কি আলোচনা, মিট মানে কি দেখা করা, সাক্ষাৎ, তো এদের পরে তুই বুঝে বসানো যায় না, কিন্তু তুই দেখবি তোর সিলেবাসে ডিসকাস অ্যাবাউটও আছে, তুই দেখবি তোর সিলেবাসে মিট উইথও আছে। কিনলে মিট উইথ মানে আর সাথে দেখা করা, আর ডিসকাস অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু মানে আলোচনা করা। আমি ব্যাপারটা হলো প্রিপারেশন কেন আসবে না, আন্তর্জাতিক নিয়ম ব্যাপারটা হলো যেটা মানে ইংলিশের ক্ষেত্রে, মানে বাংলার ক্ষেত্রে বা আন্তর্জাতিক নিয়ম, এটা হলো মানে ইংলিশের ক্ষেত্রে যেটা নিয়ম, সেটা হলো ডিসকাসটা এমনি আলোচনা, তো আলোচনাটা এমনি কোনো সম্পর্কে হইব, তাহলে অ্যাবাউট কি লিখব, কোথায় বোঝা যাচ্ছে? আমি এমনি আলোচনা করবো, তো এটা কোন সম্পর্কে হইব, তাহলে ডিসকাস দ্বারা কিন্তু অ্যাবাউট কে কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। মিট মানে তো দেখা হলো, তো কার সাথে দেখা হলো, তাহলে এতে উৎকিল অবসান, কথা বোঝা যাচ্ছে? এই ব্যাপারটা আর কি। কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো ছোটবেলায় এগুলো করে না, তবে এটা করে না যে আমার এটা বেস্ট, কিন্তু কারণ ছোটবেলায় সে যদি এটা এটা করে আসে, ভুলটা করে আসে, তাহলে বড় হলে সে তার যখন ভুলটা সংশোধন হবে তখন তো সেই কষ্ট জানবে, তখন সেটা ভালো করে বুঝতে পারবে। আর সে যদি ছোটবেলায় থেকে যদি না যায় মানে শরীরকে শিখে যায়, তাহলে সে কষ্ট বুঝবে না, তাই এক্ষেত্রে তার সেন্স ক্রিয়েট হবে না।
তাহলে এখন তোমার কাছে হয়তো আমি অল্প কিছু কইছি এর সেন্স ক্রিয়েট হয়ে গেছে, তো এই সেন্সটা কিন্তু ঠিক সেম সেন্স কাজে লাগে, তো তুমি আরো ভালো কিছু বুঝতে পারবে। তাহলে এখন আমাদের অনুযায়ী এমফেসিস অন, এমফেসিস মানে কোন, এখন এমফেসিস আর ইনসিস্ট মানে কি, এমফেসিস মানেও জোর দেওয়া, ইনসিস্ট মানেও জোর দেওয়া। এখন কোন কিছুর উপর জোর দেওয়া মানে কি উপর, কোন কিছুর উপর জোর দেওয়া, এখন জোর তো দেয় এত কোন কিছুর উপরে জোর দেওয়া বোঝায়, বুঝায় না, তো তাই এই কারণে বাবা হয় না, কিন্তু আমাদের এখানে বড় করতে হবে। তাহলে কি বলছে, এমফেসিস অন প্রিভেন্টিভ মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স মানে কি প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ সো উই মাস্ট পুট, তাই আমাদের অবশ্যই কি করতে হবে, মাস্ট পুট এমফেসিস অন, আমাদের অবশ্যই জোর দিতে হবে, কোথায় জোর দিতে হবে, প্রিভেন্টিভ মেজার্স। প্রিভেন্টিভ মেজার্স মানে কি, টানা 3 দিনের বেশি হানি জমি থাকবে তুই হানি না দিবি, ঠিক আছে, মানে যাতে পানি না জমে। তারপরে নিজেকে সবসময় মশারির ভিতরে রাখা ওই মৌসুমে, কথা বুঝতে পারছিস, নেট বানিয়ে দিবি। এবার আসো, তারপর কি বলছে, ফর দিস, এই জন্য উই মাস্ট কিপ, আমরা অবশ্যই রাখবো আওয়ার সারাউন্ডিংস, আমাদের চারপাশ ক্লিন, পরিষ্কার। তাহলে মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, অবশ্যই আমাদের আশপাশ পরিষ্কার রাখবো, এটা 3 বার পড়ো জোরে জোরে, মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, মানে আশপাশ পরিষ্কার রাখা, মাস্ট কিপ অবশ্যই পরিষ্কার রাখা, মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, অবশ্যই আমাদের আশপাশ পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে, মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, অবশ্যই আমাদের আশপাশ কি রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তাহলে আওয়ার মানে আমাদের, সারাউন্ডিং সারাউন্ডিং মানে চারপাশ, কিন্তু সারাউন্ডিং হচ্ছে চারপাশ জিনিসটা তো প্লুরাল, এক পাশ হলে তো কইতে লাগছে, ঠিক না, সারাউন্ডিংস এটা মানে প্লুরাল। To stop what? To stop what? To stop breeding. To stop breeding. To stop breeding. Breeding মানে হলো যে বংশবৃদ্ধি করা। Breeding মানে কি? বংশবৃদ্ধি। Stop breeding মানে বংশবৃদ্ধি বন্ধ করা। এখানে এই আমাদের কি মুসলিম কিছু আছে? এইচ নাম্বার অন। অন। আই নাম্বার কি হবে? ব্রিডিং। কি হবে? ব্রিডিং। নরমালি স্টপ এর পরে ভার্ব আসলে আইএনজি যোগ করতে হয়। তাহলে ব্রিড এটা একটা ভার্ব, বংশবৃদ্ধি করা। এখানে আমরা বলবো স্টপ ব্রিডিং, স্টপ ব্রিডিং, স্টপ স্মোকিং, বল না, স্টপ স্মোকিং। अगेन স্টপ ব্রিডিং অফ এডিস মসকিটোস, ঠিক আছে, কেন এই জন্য উই মাস্ট টু স্টপ ব্রিডিং অফ এডিস মসকিটোস, কেন আমাদের চারপাশ পরিষ্কার রাখবো যাতে এই এডিস মশার ব্রিডিংটা না হয়, ঠিক আছে, এটা বন্ধ হয়। अगेन আবার we must not allow, আমরা অবশ্যই কি করব না, মানে অনুমতি দিব না বা allow করব না, to accumulate water মানে কি, জমানো পানি, মানে কি, জমানো পানি, পুঞ্জীভূত পানি, ঠিক আছে, in any open space, যে কোনো খোলা জায়গায়, for more than 2 days, 2 দিনের বেশি আমরা কোনোভাবে কি করব না, ওই যে বলছিলাম 3 দিন, মানে 2 দিনের বেশি কোনো জায়গায় আমরা কি করব না, পানি জমাটা আমরা অ্যাকুমুলেট ওয়াটারটাকে আমরা কি করব না, অ্যালাউ করব না। তাহলে উই মাস্ট নট অ্যালাউ, এটা লাস্টে কি ছিল অপশন কি, এটা ব্র্যাকেট আসলো না, হ্যাঁ, উই মাস্ট নট অ্যালাউ, আচ্ছা অ্যালাউ কি এখানে আছে না, উই মাস্ট নট অ্যালাউ, আমরা অনুমতি করব, আমরা এটা অ্যালাউ করব না। ওকে, এখন আসুন, এখন আমাদের বাকি আছে কয়টা, একটা স্কিপ আছে, আর উপরে কয়টা বাকি আছে, এখানে কয়টা বাকি আছে, অপশনে একটাই বাকি, সেটার নাম কি, ফিমেল, এই ফিমেল এখানে রেখে দিলাম, কথা কি বোঝা যাচ্ছে, তাহলে অনেক সময় না জানি আনসার করে, যখন তুই আরগুলা জানবি, কথা বোঝা যাচ্ছে, আনসার করে দিল, হ্যাঁ হ্যাঁ it is prevailing, sorry আই দিয়েছি উপরে, হ্যাঁ caused, হ্যাঁ ফিমেল, তারপর bites, তারপর organ, bites মানে ঠিক আছে না, no one, তারপর হচ্ছে যে ব্রিডিং মানে ওটা দেখো তো, ডবল ডি না খালি, আচ্ছা, তারপর হ্যালো, বোঝা যাচ্ছে আল্লাহর মতে, হ্যাঁ অবশ্যই, আশা করি তোরা নিজেরও যেমন ধর যে কোনো পরিষ্কার, এটা এডিস মশা কিন্তু ভদ্র মশা, পরিষ্কার পানিতে ওরা নর্মাল কোনো পানিতে ওরা জন্মগ্রহণ করে না।